যাকে হৃদয়ের সবটুকু দিয়ে আপন ভেবেছিলে, সে যখন ঠকিয়ে দেয় তখন কষ্টটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ভরসার দেওয়াল ভেঙে পড়ে, স্বপ্নগুলো মাটিতে মিশে যায়, আর নিজেকে মনে হয় একেবারে শূন্য, যেন ভালোবাসাটাই ভুল ছিল। সংসার মানে একে অপরের প্রতি দায়িত্ব, ভালোবাসা, সম্মান এবং পরস্পরের প্রতি গভীর বোঝাপড়ার সম্পর্ক। কিন্তু অনেকেই সংসারকে ভালোবাসার জায়গা নয়, বরং নিজেদের কর্তৃত্বের প্রতিজ্ঞার ক্ষেত্র হিসাবে দেখে। তারা সঙ্গীর প্রতি যত্নবান হওয়ার বদলে শাসন এবং দখলদারিতে প্রাধান্য দেয়। অথচ সেখানে ভালোবাসা থাকা উচিত, সেখানে শাসনের দম্ভ প্রবেশ করলে সংসার বিষাক্ত হয়ে ওঠে। একটা সুস্থ এবং দাম্পত্য জীবনের মূলমন্ত্র হচ্ছে সমঝোতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। পারস্পরিক বিনিময়ে যখন কেউ শাসকের ভূমিকা অবতীর্ণ হয়, তখন ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায়। দাম্পত্যের বন্ধু এবং বোঝাপড়া থাকলে সে সম্পর্ক ধীরে ধীরে বোঝার মতো ভারী হয়ে ওঠে। এক সময় সম্পর্কের বাঁধন এতটাই শিথিল হয়ে যায় যে এক ছাদের নিচে থেকেও দুজন মানুষ একে অপরের কাছে পর হয়ে যায়। যখন ভালোবাসার বদলে ভয় কিংবা ঘৃণা জন্ম নেয়, সেই সম্পর্ক ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। সংসার ভালোবাসার আশ্রয়স্থল হওয়া উচিত। প্রকৃতপক্ষে সংসার শাসনের জায়গা নয়, সংসার হওয়া উচিত নিরাপদ আশ্রয়, যেখানে ক্লান্ত হৃদয় বিশ্রাম পায়, শান্তি খুঁজে নেয়। একজনের দুঃখে আরেকজন কষ্ট পাবে, একজনের হাসিতে আরেকজন আনন্দিত হবে। এটাই হওয়া উচিত দাম্পত্য জীবনের সৌন্দর্য। সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তার আবেগকে গুরুত্ব দেওয়া, তার তার স্বপ্নকে, আকাঙ্ক্ষাকে সম্মান করা, এই সবই সংসারকে স্বর্গীয় করে তোলে। সংসারে যদি বন্ধুত্ব, বিশ্বাস এবং সমান অধিকার বজায় থাকে, তবেই সত্যিকারের অর্থে সংসার সুখের হয়। দিন আনা দিন খাওয়া, অভাবের সংসারে এইভাবেই কষ্টের কাজ করতে হয়। দুমুঠো খাওয়ার জন্য কবুতরের বাসা আলহামদুলিল্লাহ শেয়ার করলাম তোমাদের কাছে। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করে দিলাম। তো এখন বাজে সকাল 7:15। তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করে দিলাম। তো চলো, যতটুকুই পারি ততটুকুই কাজ তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আজকে যেহেতু শুক্রবার, আজকে আমার ছেলে যাবে এক চিল্লায় যাবে আল্লাহর ইবাদত করার জন্য। 41 দিন থাকতে হবে। তো যাই হোক, আজকে মেহমানও আসবে বাসায়। তো আমার ছোট ননদের বর, আমার আব্বা মা, ভাই, ওরা সবাই আসবে। বোনকে দাওয়াত দিয়েছি, ও আসবে না। তো চলো, যতটুকুই পারি ততটুকু তোমার কাছে শেয়ার করার চেষ্টা করছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, একটু ঝাড়া মোছা, টুকিটাকি সংসারের কাজকর্ম দিয়েই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করি। কারণ সংসারের যতটুকুই পারি না কোনো ততটুকুই কাজ তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর প্রত্যেক দিন বিকাল 4টায় কিন্তু আমার ব্লগ আসে। আর আল্লাহর কাজে যাওয়া মানে খুশিতে ছেলেকে পাঠিয়ে দেব। আলহামদুলিল্লাহ, ছেলে যাতে আল্লাহওয়ালা কিছু কথা শিখে আসে। আর ছেলে মেয়ে বাসায় থাকলে না, বাবা মার কাছে অত কিছু শিখতে পারে না। যদি বাইরের জগতে যায়, সবার সাথে নানান ধরনের লোকের সাথে মেশে, তাহলে অনেক কিছু কথা কিন্তু ছেলে মেয়েরা শেখে। বাবা মাকে, যারা বয়স্ক বাবা মা, ভাই বোন, বড়দের কিভাবে সম্মান করতে হয়, কিভাবে কথা বলতে হয়, সব কিছু কিন্তু শেখার আগ্রহ থাকে। আর ঘরের ভিতরে থাকলে, বাড়ির ভিতরে থাকলে কিন্তু অত কিছু শেখা যায় না। কারণ আজকালকার ছেলে মেয়ে তো ওই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে সব সময়। বাবা মার কথার গুরুত্ব খুবই কমই দেয়। সেই জন্য বাইরের রাষ্ট্রে পাঠিয়ে দিলে ভালোই হয়।
10 জনের সাথে ওঠা বসা, কথাবার্তা, আল্লাহওয়ালা দিনওয়ালা কথা, তো অটোমেটিক কিছুটা হলেও চেঞ্জ হয়, মানে মনের যে একটা মনোভাব, মন মানসিকতাটা ভালো হয় আর কি। সেই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি, সেই আল্লাহর কথা মতো আমি আমার ছেলেকে আজকে পাঠিয়ে দেব। ফার্স্টে তো কেউ রাজি ছিল না, আমি আমার মেয়ে, আমার আব্বা মা, ছেলের আব্বাও রাজি ছিল না, ছেলের আব্বা, ছেলের দাদু, জেঠিমা, জ্যাঠো, ওরা কেউ রাজি ছিল না। লাস্ট ফিনিশিংয়ে আমি রাজি করাইলাম সবাইকে, তারপর আজকে দিয়ে পাঠাইলাম। তো চলো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে ও ভালো কিছু শিখতে পারে, ভালোভাবে যেতে পারে, ভালোভাবে আসতে পারে। আলহামদুলিল্লাহ, এটাই সবাই দোয়া করবেন। তো এই সুযোগে পাঠিয়ে দিলাম কেন, মানে ফাইনাল পরীক্ষা দিয়েছে, আরও 2-2.5 মাস পরে আর কি রেজাল্ট দেবে, সেই জন্য আর কি পাঠিয়ে দিলাম। এর আগে তো 16-17 দিন মনে হয় খালামণির বাসায় ছিল রোজার মাসে। তো ওখান থেকে এসে আমাদের যে বকরিদ আছে, বকরা ঈদ হবে, তো ওখান থেকে এসে কিছুদিনের মধ্যে বকরা ঈদ হবে আর কি। তো চলো এবার আমি কিচেনের যে মশলার জারগুলো আর কিচেন ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নিলাম। এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে রুমটা একটু মোছামুছি করে নেব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি বাসন টাসন ধুয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন রাতের বাসন টাসন জড়ো করে রেখেছি, এইগুলো এখন নিচে গিয়ে ধোবো অফ ক্যামেরায়। তো আজকে যেহেতু কাজে তাড়া আছে, ছেলে এক জায়গায় যাবে, যা হোক 2-4 জন তো মেহমান আসবে, তাই না? তো ওদের তো কাউকে আমি শেয়ার করতে পারবো না। ছোট ছোট ছেলে মেয়েদের শেয়ার করি, কিন্তু বড়দের আমি শেয়ার করি না। কারণ আগের চ্যানেলটাতে আমি কিন্তু অনেক কিছু দেখিয়েছি, অনেক কান্না করেছি, অনেকেরই কাছ থেকে কষ্ট পেয়েছি, নিজেদের লোকের কাছ থেকে। সেই জন্য এখন ইউটিউবে ভিডিও করি একেবারে ভেবে চিন্তে করি। তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নিলাম, এবার আমি রুমটা একটু ক্লিন করে নেব। তো এই দেখুন হাঁড়িগুলো ওখানেই থাকে, ওখানে চালের হাঁড়ি আছে, কিছু সবজিপাতির হাঁড়ি রাখা আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমি রুমটা মোছামুছি করে নেব। উপরে ফ্যানটা চালু করে দিয়েছি, আর ঘর মোছার আগে কিন্তু আমি ফ্যানটা চালু করে দিই, এই কারণে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যদি মোছার পর তাড়াতাড়ি শুকায় না, তাহলে পায়ের যে ছাপগুলো, ওই ছাপগুলো কিন্তু পরে ভালোই লাগে না দেখতে। তো ওখানে দেখতে পাচ্ছেন পিঁড়ির উপরে ওখানে ছোটো বোলের মধ্যে দই রেখে দিয়েছি। যেহেতু প্রতিদিনই দুধ খাই না, সেই জন্য আমার আবার টক দইটা খুব পছন্দের, তো সেই জন্য ওখানে দই পাতিয়েছি। এই যে দেখুন আমার কবুতরের বাসা, আলহামদুলিল্লাহ তোমাদের কাছে শেয়ার করলাম। একজোড়া কবুতর তো ডিম দিয়ে বসেছিল, কিন্তু এখনও দেখা হয়নি যে ডিম থেকে আদৌ বাচ্চা দিয়েছে কি না, সেটাই ভাবার বিষয় আর কি। তো এই কবুতরটা আরও একবার ডিম পেড়েছে, নষ্ট করে ফেলেছে। এবার ডিম পারলো, বাচ্চা হলো কি না সেটাও ভালোভাবে দেখতে পারলাম না। একটা দুঃখের বিষয় তোমাদের কাছে শেয়ার করতেছি আমি। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, ওই কবুতরটা ডিম দিয়েছে, এখন আরও ডিম দেবে, এরকম ভাব ভঙ্গি বা চলছে আর কি। দুঃখের বিষয় একটা কথা তোমাদের জানানোই হয়নি। তো ঘুঘু পাখি আমার কবুতর মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে তরমুজ দিয়েছি খেতে মুরগিদের, আলহামদুলিল্লাহ। আমরা তরমুজ খেয়ে যেগুলো ছালগুলো বেঁচেছে সেইগুলো দিয়ে দিলাম। দুঃখের বিষয় এটাই, ঘুঘু পাখি যে লাউয়ের ইয়েতে জাঙ্গিতে বাসা বেঁধেছে। তো এই যে দেখুন লাউ শাক আমার আলহামদুলিল্লাহ খুব সুন্দর, তো বাসা বেঁধেছিল, তো ওখান থেকে বাচ্চা ফুটিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি, এখনও উপরে একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা উপরে নিচে পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা মরে গেছে, মনে হয় উপর থেকে পড়ে মরে গেছে। আর ঠোঁটে আবার খাবার আছে, ধাস করে পড়ে আর কি মরে গেছে। তো একটা বাচ্চা এখনও আছে, যে আমার কবুতরের এটাও স্টেজ। তো এবার সংসারের কাজ গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতেছি। এই যে দেখুন মটন আলু দিয়ে করতেছি, আর কিছু করব না, যেহেতু মটন থাকলে ছেলে মেয়ে আর কিছু শাক সবজি ডাল ডুল কিছুই নিতে চায় না, সেই জন্য খালি মটনই আলু দিয়ে আর কি ঝোল করব। আর বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, একেবারে পুরো কড়কড়ে রোদ উঠেছে। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ছেলেকে পাঠিয়ে দিলাম। তারপরে যে সামনে হাজব্যান্ড বসেছে, আমার পাশে আমার আর কি পিসিতো বোন আছে, ওই রাস্তায় ওর দেখা পেলাম, তো ওষুধ নিতে যাচ্ছি আর কি। আমারও আর হাজব্যান্ডেরও ওষুধ নিতে যাচ্ছি। আমার ওই টুকিটাকি ওষুধ নেব, আর হাজব্যান্ডেরও টুকিটাকি ওষুধ নেবে।
এটা হচ্ছে বিকাল টাইম। তো চলে গেলাম। ওখান থেকে এসে সন্ধ্যার সময় আবার বাসায় মেহমান এসেছে, আমার মা, ভাইয়ের ছেলে মেয়ে ওরা এসেছে, ওদের জন্য চা করলাম আর কি। আসার পথে ওখান থেকে আমি সিঙ্গাড়া আর সেলাইস নিয়ে এসেছি। তো অফ ক্যামেরায় আর কি ওদেরকে খেতে দেবো। আর এই দেখুন হাজব্যান্ড এখানে বসে আছে, চড়ি চুপকে হাজব্যান্ডকে তুললাম। ইদানিং হাজব্যান্ড ভিডিওর মধ্যে আসতে চায় না। তো বাইরে অন্ধকার, এটা হচ্ছে রাতের ব্লগ শেয়ার করতেছি, সন্ধ্যার টাইমের আর কি ব্লগ শেয়ার করতেছি আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে আমার ছোট ভাইয়ের 2 মেয়ে 1 ছেলে। ওরা কিন্তু প্রত্যেক দিনই একবার হলেও আমাদের বাসায় বা দোকানে আসে, চা হোক বা ভাত হোক, যখন যেটা জোটে। আলহামদুলিল্লাহ ভাত তো আমার সারাদিনেই থেকে যায়। আর এই যে ওর বড় মেয়েটা এখানে এক সাইডই, আর ওরা দুজন খুব সুন্দর হই হুল্লোড় করতেছে, ভালোই লাগতেছে। আমরাও কিন্তু ছোটোবেলায় এরকমই করতাম আর কি। সবাই কিন্তু এরকমই করতো, কিন্তু বড় হয়ে তো এরকম করতে পারবো না, তাই না? বড় হলে ভাইয়ের কথা বোন সয় না, বোনের কথা ভাই সয় না। তো তারপরে তরমুজ খাচ্ছি আর কি, তরমুজ কেটে দিলাম হাজব্যান্ডকে, তারপরে আমিও খাচ্ছি আর কি অফ ক্যামেরায় তরমুজ। আর এটা তরমুজের সিজন, তো তরমুজ মানে খেতে হয়, মানে শরীরের পক্ষে খুবই উপকার। সিজনের ফল তো খেতেই হবে, তাই না? তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই দেখুন আমিও এখানে তরমুজ খাচ্ছি। আর দুপুরের মটন আলু দিয়ে রান্না করেছি, সেটা রাখা আছে, ভাতও আছে। তো সেই মটনটা রাত্রিবেলা গরম করে খেয়ে নিলেই হয়ে যাবে, আর কিছু করব না। তো এই যে দেখুন তরমুজটা মানে খুব মিষ্টি, যখন বৃষ্টি হবে না এতটা মিষ্টি হবে না আর কি।